বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ৩০ আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশ সই করবে বলে উল্লেখ করেছেন তিনি। জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব বিষয় নিয়ে আলোচনা করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। দুই দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূস উনাকে মাননীয় হাই অ্যাম্বাসাডারকে থ্যাঙ্কস জানিয়েছেন এবং উনি আশা করেছেন যে জাপান খুব বড় রকমের একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে বাংলাদেশকে। সারাকুকু তার রিইটারেট করেন যে তারা দে স্ট্যান্ড রেডি টু সাপোর্ট বাংলাদেশ। তিনি জানান বাংলাদেশে প্রতিটি গুমের বিচার করবে এই সরকার। প্রফেসর ইউনূস কিছুদিন আগে এই বিষয়ে বলেওছেন যে ওনার গভর্নমেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে পুরোপুরি সাপোর্ট দিতে প্রস্তুত, যাতে ওরা একটা ক্রেডিবল এবং ইমপার্শিয়াল একটা ইনভেস্টিগেশন করতে পারে। এই জুলাই এবং অগাস্টের যে ঘটনাগুলো, যেই স্টুডেন্ট লেড যে প্রোটেস্ট হয়েছে এবং যেইখানে যেই ধরনের ম্যাসাকার হয়েছে, সেটার উপরে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। প্রফেসর ইউনূস ব্রিটেনের অ্যাম্বাসাডার হাই কমিশনের কাছে সাপোর্ট চেয়েছেন যে এই যে প্রচুর মানুষ, অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন, সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি সহ বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আজও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ। ঢাকা, সিলেট ও গাজীপুরে এসব মামলা করা হয়েছে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যার অভিযোগে শেখ হাসিনা, নিজু মজুমদার ও মুনতাসির মামুন সহ ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম মামলাটি করেন। রাজধানীর রামপুরায় রাসেল মিয়া নামে গুলি করে একজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, জোনায়েদ আহমেদ পলক, মুজিবুর রহমান সহ ২৮ জনকে আসামি করা হয়। সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক সেলুন কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংবাদিক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। সিলেটে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ ৮৭ জনের নামে মামলা করা হয়েছে। দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে এই মামলা করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবের আহমদ। শেখ হাসিনার নির্দেশে হুকুমে সিলেটের
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের উপরে, জনতার উপরে অতর্কিত হামলা চালান। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নূর আলম নিহতের ঘটনায় মামলা করা হয়। মামলায় শেখ হাসিনা সহ 139 জনকে আসামি করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যাওয়া আরেক পুলিশের ছেলে নিহতের ঘটনায় ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইমাম হোসেনের পরিবার। ইমাম রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে নিহত শিক্ষার্থীর মা মোসাম্মদ পারভিন আক্তার এ মামলা আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত 20 জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেন শিক্ষার্থী ইমাম হোসেন সহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায় অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের ওপর গুলি চালায় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি নিজেও। বিজিবি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানী পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, আহতদের সবাই ভালো আছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যারা তাদের সাথে অ্যাটেন্ডেন্স আছে। প্লাস এরা 22 না 23 জন পেশেন্ট মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনও বললো যে ওনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেয়া বিবৃতিতে এবং সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি। We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সাবেক এমপি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান তার 9 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, তারিকুল ইসলাম রোমা সহ বিপুল সংখ্যক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলামের ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার ঢাকা থেকে আটকের পর আজ দুপুরে আদালতে উপস্থিত করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত 9 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2022 সালের 19 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রিমান্ড মঞ্জুর চাওয়া হয়েছিল এবং বিজ্ঞ আদালত যে বিস্তারিত শুনানি শেষে 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব থানার মামলায় বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে গোয়েন্দা
পুলিশের কাছে হস্তান্তর করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন শাকিল ও ফারজানা। প্রায় ১.৫ মাস পর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রীও। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম জিয়ার গাড়ি বহরে যোগ দেন। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন কারামুক্ত হওয়ায় আনন্দে উদ্বেলিত হন দলীয় নেতাকর্মীরা। বাসায় ফিরলে দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ৬০ লক্ষ মানুষের নামে ১,৪৬,০০০ মামলা দায়েরের পাশাপাশি অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, আলোচনা সভা, র্যালি, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর বিরোধী দল দমনে ব্যস্ত ছিল। আমাদের হিসাব মতে প্রায় ৮০০ মানুষ গুম হয়েছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় ২,০০০-এর উপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১,৪৬,০০০ মামলা করেছে। প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি বলেন, যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে এই বিজয়কে সুসংহত করতে হবে। কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসকে আমরা সহ্য করব না। এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা সহ সারা দেশে শোক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীতে বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শোক মিছিল শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিজ সংগঠনের ৪৯ জনের তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বক্তব্য রাখেন। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আহতদের দেখতে গিয়ে চট্টগ্রামে তিনি আহ্বান জানান। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের পাশে থাকার জন্য যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে রাজধানীতে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে শহীদ পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শহীদেরা প্রেরণার উৎস। তাদের সেই প্রেরণায় দেশ গড়ার কাজে ভূমিকা রাখার অঙ্গীকারের কথা জানান তিনি। মানুষ যখন ফিরে পাবে, স্বস্তি শান্তিতে জীবনযাপন করবে, একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব, এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। ত্যাগ এবং প্রতিকার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে,
এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য। বাংলাদেশের ক্রিকেটে শেষ হলো নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব। ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে সরে দাঁড়ান তিনি। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির বোর্ড মিটিংয়ে তাকে মনোনীত করা হয়েছে। সভাপতির দায়িত্ব নিয়ে বিসিবিতে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ জানান, বিসিবিতে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে ক্রিকেটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। এসএম আরিফের রিপোর্ট। দল নির্বাচনে হস্তক্ষেপের বিরোধিতা করে 2016 সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ 8 বছর পর আবার বিসিবিতে ফিরলেন, তবে এবার সভাপতি হয়ে। এই পদে দেশের ইতিহাসে তিনি প্রথম কোনো সাবেক অধিনায়ক। তাই তো নতুন বোর্ড প্রধানের সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল ব্যাপক। ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলন শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে। এরপরেই ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক। ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। বিসিবি বছরের প্রধান লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা, পাশাপাশি এমন একটি সিস্টেম তৈরি করে যেতে চান যাতে সকল ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। বোর্ডের নানা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি স্ব বিভাগকে স্বাধীনভাবে কাজ করার বিষয়ে শক্ত অবস্থানের কথা জানান ফারুক আহমেদ। সব কিছু আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। এর আগে সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এই পদে ফারুক আহমেদকে মনোনীত করে পরিচালনা পর্ষদ। জালাল ইউনুসের পদত্যাগের পর এনএসসি মনোনীত পরিচালক হন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে তার জায়গায় পরিচালক হিসেবে মনোনীত করা হয় নাজমুল আবেদিন ফাহিমকে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবসতি। বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর পানি। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধারে কাজ করছে বিজিবি ও কোস্টগার্ডও। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। এদিকে আগামী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন আমিনা হীরা। রাস্তাঘাট থেকে বসতবাড়ি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। গত 3 দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের 40টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহর সহ 45টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বের হচ্ছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। পানি এমন ভাবে উঠছে
আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ভিজে গেছে। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি স্পিড বোট ও নৌকা নিয়ে মাঠে নেমেছে। চলছে উদ্ধার কাজ। গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো বার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় 20টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। এদিকে আগামী 3 দিনে বৃষ্টি কমার সম্ভাবনা নেই জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই বৃষ্টিপাতটা কিন্তু আরো 3 থেকে 4 দিনের থাকবে, এবং এর সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তা 3 থেকে 4 দিন পরে অর্থাৎ 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত যেটা, এই প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত দেশে বিভিন্ন অংশে থাকবে, তবে একবার থেমে যাবে না। তবে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতাটা আমরা এখন দেখছি সেটা কমে আসবে। আমেনা হীরা, মাই টিভি। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক পাশ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। সবাই একটু ধৈর্য ধরে চুপচাপ থাকো। চিকিৎসককে পেতে চাই, কারণ চিকিৎসকের দুঃখ এবং চিকিৎসকের বুঝতে পারে। সাধারণ চিকিৎসক ও শিক্ষার্থী সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থী ও চিকিৎসকরা তুলে ধরেন তাদের দাবি। বলেন, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ যেন ডাক্তারি পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মেডিকেল ও ডেন্টাল ইউনিট, প্ল্যাটফর্ম, বাংলাদেশ ডক্টর ফেডারেশন সহ সকল মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তারদের অর্গানাইজেশন আজকে আমরা শহীদ মিনারে এসেছি। আমরা আগে থেকেই জানি যে একমাত্র এমবিবিএস আর বিডিএস বাদে নামের আগে ডাক্তার লিখতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য টেকনোলজি যারা আছে, যেমন হচ্ছে বিডিএফ আর অন্যান্য যে টেকনোলজিস্ট আছে তারা ডাক্তার লিখতেছে। যারা ডাক্তারদের পদবি বসাচ্ছে 6 মাসের ডিগ্রিধারী, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আর কি। তারা না বুঝে অনেক সময় ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাচ্ছে। সাদা অ্যাপ্রন শুধুমাত্র ডাক্তাররাই ব্যবহার করবে, অন্য কোনো টেকনোলজিস্ট কিংবা অন্য কোনো প্রফেশনের কেউ সাদা অ্যাপ্রন ব্যবহার করতে পারবে না। মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা। মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত 73টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তোলেন তারা। অন্যান্য যে ইনস্টিটিউশনে পড়েন তারা ডাক্তারদের সাহায্য করতে পারবেন, বাট অ্যাজ এ ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। আমরা ডাক্তার হয়েছি 5 বছরের পড়াশোনা এবং 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিটের মাধ্যমে। তারা সেখানে মাত্র এসএসসি পাস করেই ডিপ্লোমার কোর্সটা করে আমাদের সমান মর্যাদা যাচ্ছে। বিএমডিসি হচ্ছে কোনো ডিসিশন যখন দিবে সেটার অবশ্যই স্বচ্ছ জবাবদিহিতা থাকতে হবে। তারা কোনো ডিসিশন এমনি দিতে পারবে না। বাংলাদেশের আইন অনুযায়ী কেবলমাত্র একজন এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ঔষধ বিক্রেতা থেকে শুরু করে কোয়াক যার ইচ্ছা মতো নামের আগে তারা ডাক্তার লিখছে, এবং এদের অপচিকিৎসার কারণে একজন রোগীর জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, যার দায় পড়ে আসছে একজন প্রকৃত চিকিৎসকের উপরে। এ সময় তীব্র নিন্দা জ্ঞাপন আর নিজেদের অস্তিত্বের লড়াইয়ের অধিকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী এবং চিকিৎসকদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক সমাজ। তারা বলছেন তাদের দাবি পূরণ না করলে তারা রাজপথেই তাদের দাবি আদায় করে নেবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিএএফ শাহীন কলেজ ঢাকার শাহীন হলে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের ছাত্র শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাসারের সম্মানিত এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শরীফউদ্দিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ উপাধ্যক্ষবৃন্দ সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন BAF শাহীন কলেজে ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ। একই দিনে কলেজের প্রাক্তন ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা CMH 14 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৌদি আরবের দাম্মাম আল খোবার তুকবায় প্রবাসীদের জন্য বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার আবেদন টিকেটিং সহ যাবতীয় অনলাইন সেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান গোল্ডেন ট্রাভেলস। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন গোল্ডেন গ্রুপের ইনভেস্টর খোরশেদ আলম রুবেল। এ সময় তিনি বলেন, এখান থেকে ইউরোপীয় সকল ভিসা সার্ভিস ও বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন কম খরচে। পরে নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। শেষ করব নৌকার হাটের খবর দিয়ে। ফরিদপুরের ভাঙ্গায় বর্ষা এলেই নৌকার চাহিদা বাড়ে। চাহিদাকে মাথায় রেখে এলাকার নৌকা তৈরির কারিগররাও ব্যস্ত হয়ে ওঠেন নৌকা তৈরিতে। ভাঙ্গায় জমে উঠেছে শতাধিক বছরের পুরনো নৌকার হাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত নৌকার হাটে এবার বেচাবিক্রিও বেশ ভালো। প্রতিনিধি সরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাব্বিজ উচ্ছ্বাস। শরৎকালে হঠাৎ পানি বাড়ছে নদ নদী আর খাল বিলে, তাই জলের ভাসানে যেতে তৈরি করা হচ্ছে সারি সারি ডিঙ্গি নৌকা। সপ্তাহে 2 দিন নৌকার এই হাট বসে ফরিদপুরের ভাঙ্গায়। শত বছরের ঐতিহ্যবাহী এই হাটে নৌকা কিনতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলের লোক ছাড়াও আশপাশের নগরকান্দা, সদরপুর ও মকসুদপুর থেকে আসেন ক্রেতা বিক্রেতা। কিষান বাজার নিয়ে নিজেরাই তৈরি হাটে না বিক্রি করে, হাটে না মাল তো বিক্রি করতে পারতেছি না, পানির কারণে পানি নাই, এই কারণে আমরা বিক্রি করতে পারছি। 13টা আছে, একটা বিক্রি করছি আজকে 3400 টাকা। এখন একটু কম দাম, আগে বাড়তি ছিল, আগে মোটামুটি ভালো চলতো, কিন্তু আজকের হাটটা খুব মন্দা গেছে, কাস্টমার কম। স্থানীয়ভাবে এই নৌকাকে বলা হয় ডিঙ্গি। মেহগনি, করই, আম, চম্বল আর রেন্টি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় এক একটি নৌকা। নৌকা প্রকারভেদে বিক্রি হয় 4000 থেকে 15000 টাকা পর্যন্ত। একটা 5000 টাকা, 6000 টাকা, বিভিন্ন আইটেমের নৌকা আছে আর কি, যে যেটা নিয়ে হয়। এখানে লাগবে চলতো 50 খান 100 পিস, এই জায়গা চলে 20 পিস, 25 পিস, 30 পিস, মানে ঠেকাঠেকি অবস্থায়। ঐতিহ্যবাহী এই হাটে সপ্তাহে নৌকা ওঠে 3 থেকে 4 শতাধিক। টানা 4 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা। শামস্তাব্বিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল রাতের সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।